রাত এমন একটা সময় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে নিমগ্ন ঘুমে। রাত এমন একটা সময় যখন অন্ধকার জেগে ওঠে। রাত এমন একটা সময় যখন চেনা পৃথিবীটাও আপনার কাছে অচেনা মনে হয়। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনার সম্মুখীন আমরা হই যেই ঘটনাগুলিকে বাস্তব বলে কখনো মেনে নিতেই পারি না। যেই ঘটনাগুলি আপনার কাছে মনে হবে পরাবাস্তব কোনো জিনিস। যেই ঘটনা আপনার কাছে মনে হবে এমন তো কখনো হওয়ার কথা নয়। Truth is stranger than fiction. আর সেই স্ট্রেঞ্জার ট্রুথকে নিয়েই Saturday night special segment, The Unbelievable Truth. আজকে যে চিঠিটা আমি পড়তে যাচ্ছি, যে ঘটনাটা আমি আপনাদের শোনাতে যাচ্ছি, এটা লিখে পাঠিয়েছে আমাদের নারায়ণগঞ্জের একজন বন্ধু, যার নাম হচ্ছে অর্পি। জালকুড়ি নারায়ণগঞ্জ থেকে লিখে পাঠিয়েছে। গোটা গোটা হাতের অক্ষরে 2 পৃষ্ঠায় সে পুরো ঘটনাটি বর্ণনা করে গেছে। কয়েকটা লাইন ওর চিঠি থেকেই পড়ছি। আমি অর্পি, নারায়ণগঞ্জে থাকি। আমি যে ঘটনাটি লিখে পাঠিয়েছি তা কেউ বিশ্বাস করুক আর নাই করুক, এটা একটা সত্য ঘটনা। আর এই ঘটনাটি ঘটেছে কুমিল্লায়, আজ থেকে বহু বছর আগে। তারপরের লাইনগুলি পড়ার আগে আমি আরো কিছু কথা আপনাদের সবাইকে বলতে চাই। গাছ, মানুষের বেঁচে থাকার অন্যতম অবলম্বন হচ্ছে গাছ। কিন্তু কখনো এমনও হয় মানুষের মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায় গাছ। একটি গাছকে নিয়ে যুগ যুগ ধরে চলে আসা একটি কথিত গল্প আজকে আমি আপনাদের শোনাবো। কিন্তু এই গাছটি যেখানে অবস্থিত আছে তার আশেপাশের যত মানুষ আছেন এখনো তারা বিশ্বাস করেন এই ঘটনাটা সত্য। অনুষ্ঠানের এই অংশটুকু দুর্বল চিত্ত ও 18 বছরের নিচে সকল শ্রোতাদের না শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। পুরো ঘটনাটি যাকে নিয়ে আবর্তিত হয়েছে একটা মেয়ে, যার নাম ছিল মমতা। মমতারা যে গ্রামে থাকতো সেটা ছিল সেই সময়ে একেবারে অজপাড়াগা। বাড়িঘর ছিল ছাড়া ছাড়া, অনেক দূরে দূরে। চারপাশে ছিল বিশাল বিশাল বাঁশ ঝাড়। মমতার যখন বয়স 12 কিংবা 13, ঠিক তখন মমতাকে বিয়ে দেয়া হয় পাশের গ্রামের মতিনের সাথে।
গ্রামের সবাই কথিত ছিল, গ্রামে কথিত ছিল যে মতিনের সঙ্গে খারাপ জিনিস আছে। কোনো এক ওঝা বলেছিল যে মতিনকে বিয়ে দিলে দূর হয়ে যাবে সব। এজন্যই মূলত মতিনকে বিয়ে দেওয়া হয় অবলা মমতার সাথে। মতিনকে নিয়ে নানা কথা রটনা ছিল সেই গ্রামে। যেমন মতিনের কিছু অভ্যাস ছিল, সে কখনো মাছ পুরোপুরি ভেজে খেত না। মাছ হালকা ভাজা হলেই চলতো, বলা চলে এক প্রকার অর্ধেক কাঁচা মাছই সে খেয়ে ফেলতো। প্রথম দিকে মমতা এসব নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। কিন্তু ধীরে ধীরে মমতা বুঝতে পারে কত বড় ভুল তার জীবনে ঘটে গেছে। একদিন রাতের কথা, মতিন আর মমতা শুয়েছিল বিছানায়। ঘটনার শুরু ঠিক সেদিন থেকেই। কথার ছলে হঠাৎ করে মতিন বলে ওঠে, মমতা, তুমি ভয় পেও না, আমি তোমাকে কিছু কথা বলবো। যথারীতি মমতাও বলে, বলুন, ভয় পাবো না, ভয় পাওয়ার তো কিছু নেই, আপনি আমার স্বামী। কিন্তু মতিন শর্ত জুড়ে দেয়, তুমি কাউকে কিছু বলতে পারবে না। এরপরই পাল্টে যেতে থাকে মতিনের চেহারা, পাল্টে যেতে থাকে কণ্ঠস্বর, পাল্টে যেতে থাকে তার সবকিছু। হঠাৎ এমন পরিস্থিতিতে ভরকে যায় মমতা। এ বুঝতে পারে না কি হচ্ছে। মতিন কেমন অস্থির হয়ে ওঠে, বারবার শুধু একটি কথাই বলতে থাকে, একটা জ্যান্ত মানুষ এনে দিতে পারবে? মমতা বলে, জ্যান্ত মানুষ? মতিন বলে, হ্যাঁ, জ্যান্ত মানুষ, আমি তার রক্ত খাবো। একথা শুনে খাট থেকে লাফিয়ে উঠে তাড়াতাড়ি ঘরের বাতি জ্বেলে দেয় মমতা। ভয়ে তার সারা শরীর তখন কাঁপছে। সে যখন মতিনের দিকে তাকায়, তার তখন আকাশ ভেঙে পড়েছে মাথায়। কোথায় তার স্বামী মতিন? এ তো এক অন্য প্রাণী। চোখগুলি ঠিকরে বের হচ্ছে মনে হয় চোখের কোটর থেকে, বড় বড় দাঁত আর লাল জিভ। মমতা শুধু একটি চিৎকার করে। যখন মমতার জ্ঞান ফেরে তখন পরদিন অনেক ভোর সকাল হয়ে গেছে। মমতার শাশুড়ি দেরি দেখে এসে মমতাকে খুঁজে বের করেন। খাটের নিচে পড়ে আছেন। মমতার পুরো শরীর নীল হয়ে আছে। তার মাথায় পানি দিয়ে তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পর থেকেই মমতা আবোল তাবোল বলতে শুরু করে। কেউই মমতার কথা আর বিশ্বাস করে না। সবাই ধরে নেয় মমতাকেই হয়তো কোনো খারাপ জিনিসে আছর করেছে। অনেক কিছুর পর মমতাকে একজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা সবকিছু দেখে একটা তাবিজও দিয়ে দেন মমতাকে। বলা হয় এটা যেন কখনো হাতের কবজি থেকে না খোলা হয়। মতিন তখনও বাড়ি ফেরেনি।
মমতা ঘরের দরজা লাগিয়ে শুয়েছিল ঘরে। অনেক রাত। মতিন এসে মমতাকে ডাকতে শুরু করে, কিন্তু সে দরজা খোলে না। একসাথে 3 বার ডাক দেয় মতিন, এবং দরজা এক সময় ধাক্কা দেয়। আস্তে করে খুলে যায় দরজা। মতিন ঘরে ঢুকেই যে কথাটা বলে, এটা হচ্ছে, আমি বলেছিলাম তোমাকে তুমি আমার কথা কাউকে বলো না। কেন বললা তুমি আমার কথা? এতটা বছর ধরে আমি মতিনের দেহে বাস করছি, কেউ আমাকে কখনো সন্দেহ করেনি। আজ তোমার জন্য এই বাড়িতে ওঝা আসছে। আস্তে আস্তে আবারও মতিন পাল্টাতে শুরু করে সেই ভয়ঙ্কর অশরীরী রূপে। তখন অনেক রাত। ছনছন করে তাল গাছের পাতাগুলি নড়ছে। শব্দে মনে হচ্ছে কেউ যেন দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে চাইছে তাল গাছের মাথাগুলি। হঠাৎ করে কি মনে করে মমতা জিজ্ঞেস করে, তুমি তো আমার স্বামী, এমন করে মারবে আমাকে? আর তোমার এমন হলোই বা কি করে? কথাটা শুনে পরক্ষণেই মতিন কেমন যেন শান্ত হয়ে যায়। হঠাৎ করেই বলতে শুরু করে, আমি তখন অনেক ছোট, বাবা ঘুমিয়েছিল। রাতে তাল গাছের পাতার সনসন শব্দ হচ্ছিল। বাহির থেকে কে যেন আমাকে ডাক দিল, মতিন, আয় আয় মতিন। আমি দরজার পাশে কান পাতলাম, আবারও শুনতে পাই সেই ডাক। দরজা খুলে যেই বাইরে যাই, তারপরে কে যেন আছড়ে পড়ে আমার উপর। অজ্ঞান হয়ে যাই। রাত 2টোর সময় নিজেই জেগে উঠি, জ্ঞান ফিরে আসে। তারপরে আবার পাল্টে যায় মতিনের গলার স্বর। এদিন থেকেই আমি বাস করছি মতিনের শরীরে। এরই মাঝে গ্রামে আরো কয়েকটি ঘটনা ঘটে যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাওয়া যেতে থাকে অযাচিত মানুষের লাশ। আর এই সবগুলির পেছনেই ছিল মতিন। সেদিন কোনো এক কারণে মতিন আর কিছুই করেনি তার স্ত্রীকে। বাট মতিনের এই সবকিছুই আড়াল থেকে সব ফাঁস হয়ে যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় কিছু একটা করতে হবে। অনেক খোঁজাখুঁজি করে অনেক বড় একজন ওঝাকে আনা হয় বাড়িতে। এ ঢুকেই বুঝতে পারে এ বাড়ি তো আর সে বাড়ি নেই। ভেতর থেকে সবকিছুই খেয়ে ফেলা হয়েছে এই বাড়ির। ঠিক তার আগের দিনই মতিনদের বাড়ির পেছনে বড় তেঁতুল গাছের উপর পাওয়া যায় আরো একটি মেয়ের লাশ, যে মেয়েটি মতিনদের বাড়িতে ধান বানার কাজ করত। গলার থেকে 2টো গর্তের মতো হয়ে আছে, এখান থেকে রক্ত ঝরছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় মতিনকে কিছু একটা করার, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী
এদিন ছিল অমাবস্যার রাত। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মতিন যখন বাড়িতে আসে, গ্রামের সবাই মিলে ধরে ফেলে মতিনকে। বাধা হয় একটা গাছের সঙ্গে। সে ওঝা অনেক তন্ত্র মন্ত্র পড়ে ছাই ছিটিয়ে দেয় মতিনের উপর। আর্তচিৎকারে প্রকম্পিত হয় চারপাশ। গ্রামের মানুষ যে যার মতো মশাল জেলে আগুন নিয়ে অপেক্ষা করতে থাকে কি ঘটে তারপর। কথিত আছে তার পরপরই মারা যায় মতিন। মতিনের লাশটা দেখে এটি কঙ্কাল ছাড়া আর কিছুই মনে হয়নি। যে গাছটার সাথে মতিনকে বাঁধা হয়েছিল, এই গাছটা কালের সাক্ষী হয়ে এখনো রয়েছে। আজও পর্যন্ত সেই গাছ কেউ কাটতে পারেনি। আজও সে গাছে কোনো কিছু দিয়ে কোপ দিলে লাল রঙের রক্ত বের হয়। যদিও সেটা রক্ত নয়, আঠা, কিন্তু রংটা হচ্ছে গাঢ় রক্তের মতো। আজও অমাবস্যার রাতে এই গাছের নিচে কোনো জনমানব যায় না। আজও ভরা পূর্ণিমায় মতিনকে দেখা যায় এই গাছে পা ঝুলিয়ে বসে থাকতে।